ঠিক এখান থেকে আমি পরবর্তী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়টাতে যাব। দেখুন, আমরা প্রথম দিন থেকে মনে করি যে ভোটার তালিকায় সংশোধন অত্যন্ত প্রয়োজনীয়। যদি সুষ্ঠুভাবে ভোট করতে এসআইআর প্রয়োজন হয় তাহলে এসআইআর করতে হবে, করতেই হবে। কিন্তু নির্বাচন কমিশন আগাগোড়া যে পরিকল্পনার অভাব দেখিয়েছে, বিহারের একাধিক শিক্ষার পরেও এই পশ্চিমবঙ্গে সুনির্দিষ্ট এসওপির অভাব প্রথম দিন থেকে দেখা যাচ্ছে। বারবার এই অনুষ্ঠানে তা তুলে ধরেছি। নিত্য নতুন নির্দেশিকায় চূড়ান্ত বিভ্রান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যার ফলে বহু সাধারণ মানুষ প্রতিদিন কার্যত চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো থেকে এআই দিয়ে কাজ করানোর জন্য অকারণে মানুষের হেনস্থা প্রতিদিন একেবারে যন্ত্রণার জায়গায় দাঁড়িয়ে গেছে। এই অনুষ্ঠানে পরবর্তী পর্যায়ে অবশ্যই আমি দেখাবো যে এআই জেনারেটেড বিভ্রান্তি এবং হয়রানির একাধিক উদাহরণ আপনাদের সামনে, যে উদাহরণ দেখে চমকে উঠতে হয়। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে, এই অজুহাতে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে মুর্শিদাবাদে যেটা হলো সেটা নিখাদ গুন্ডামি। এরপর ফুটেজ দেখেও পুলিশ চুপ করে থাকবে? এখনো পর্যন্ত মাত্র 2 জনকে প্রথমে আটক দেখানো হচ্ছিল, এখন গ্রেফতার। ভয়ঙ্কর ঘটনা। আবার বলছি, একটা অন্যায় আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না। আজকে যেটা হয়েছে এই বিডিও অফিসে সেটা নিখাদ গুন্ডামি। দেখুন, ভিডিওর ঘরের দিকে দল বেঁধে ধেয়ে যাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক। ভিডিওর ঘরে ঢুকে পড়লেন বিধায়কের অনুগামীরা। এরপরে চেয়ার তুলে টেবিলে আছাড়, আসবাবপত্র ভাঙচুর। মুর্শিদাবাদের ফরাক্কায় ভিডিও অফিসে বুধবার দেখা গেল এই ছবি, যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল এসআইআর এর শুনানি। এদিন শুনানি চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ভিডিও অফিসে হাজির হন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ভিডিও অফিসের বাইরে স্লোগান দিতে থাকে তারা। ভেতরে তখন চলছিল এসআইআর এর শুনানি। আর এর ঠিক পরই একেবারে ভিডিওর ঘরের দিকে ধেয়ে যান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অনুগামীরা। স্লোগান দিতে দিতে মূল দরজা দিয়ে ঢুকে পৌঁছে যান ভিডিও ইয়ারও ঘরে। ধাক্কা মেরে খোলা হয় চেম্বারের দরজা, চলে ব্যাপক ভাঙচুর। আর গোটা ঘটনা ঘটে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে। বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে। চরমে বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে যায় শুনানির প্রক্রিয়া। এখানে প্রশ্ন উঠছে, ভিডিও অফিসের তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ঢুকে ভাঙচুর চালালো, পুলিশ কেন বাধা দিল না? তৃণমূলের তাণ্ডব তো সর্বত্র চলেছে। তৃণমূলের তাণ্ডবের উদ্দেশ্য কি? চুরি, ভোট চুরি, কয়লা চুরি, বালি চুরি, ফাইল ছিনতাই। এখন ওখানে ভোট ছিনতাই করবার জন্য ওখানে পৌঁছে গেছে। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিচারিতাটা এইটাই, যেখানে ভিডিও সবকিছু দেবে, সেখানে ভিডিও এসডিওকে মানা করে দিয়েছে, ডিএম থেকে মানা করে দিয়েছে, তোমরা দিও না। অর্থাৎ দেখাবে এটাকে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন ভাঙচুরের সময় ফরাক্কার ভিডিও তার চেম্বারে ছিলেন না, তবে তিনি জানিয়েছেন তার চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে ফারাক্কার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন বিডিও, কিন্তু যেখানে তাণ্ডবের ছবি সামনে এসেছে তৃণমূল বিধায়ক এবং তার অনুগামীদের স্পষ্ট দেখা গেছে, তারপরও বিডিওর তরফে এফআইআর করা হয়েছে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এফআইআর এর ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, ধৃত 2 জনই তৃণমূলের কর্মী। এই দিনের ঘটনার প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন ফারাক্কার মাইক্রো অবজারভাররা। ফারাক্কার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলে এসআইআর এর কাজ বন্ধ করে দিয়েছেন তারা। এর পাশাপাশি কোনো বড় ঘটনা ঘটার আগেই
সিইও যেন ফারাক্কার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাও বলা হয়েছে মাইক্রো অবজারভারদের চিঠিতে। রাজীব চৌধুরী, রুমা পাল ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। তন্ময়, আবার বলছি, নিখাত গুন্ডামি, এবং এই গুন্ডামির পরে যে স্তরগুলো আছে সেগুলো আরও উদ্বেগ বাড়ায়। তার কারণ ঘটনার সময় দেখতে পাচ্ছি পুলিশ দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। এক ভিডিও দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে সবাইকে, তিনি এফআইআর করছেন প্রাণের ভয় নিশ্চয়ই, এগেনস্ট আননোন, এবং যার অফিসে এই গোটা ঘটনা হয়েছে তিনি দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী। সরকারটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রপার্টিগুলো ভাঙছে তোমার আমার করের টাকায়, পাবলিক প্রপার্টি। এই গুন্ডামির মানে কি? পরিষ্কারভাবে প্রথমে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া প্রয়োজন, দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে এবং কোনোভাবেই দল কোনো এইরকম হিংসাত্মক ঘটনার সমর্থন করে না, এবং সর্বোচ্চ নেতৃত্ব এই পুরো ঘটনার পিছনে কি আছে না আছে পুরোটা দেখছে এবং সময় মতো যেটা দেখা যাচ্ছে, আমি বলছি দলের বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাহলে তোমার নিন্দা আমি একেবারে মেনে নিই। না, আমি দলের মুখপাত্র হিসাবে এখানে অফিসিয়াল অন ক্যামেরা বলছি যে দলের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে, এবং সর্বোচ্চ স্তরের নেতৃত্ব সময় উপযোগী যদি মনে হয় যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবে। আপনারা দেখতে পাবেন আগে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, এর উদাহরণ আছে যে আমরাই একমাত্র দল দেখাতে পারি যে ব্যবস্থা নিয়েছে। আজকে মনিরুল, শাহজাহান, হুমায়ুনের হাতে চলে গেছে পুরো সরকারটাই। ভাঙছে রাজ্য সরকারি অফিস, মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, আর ভাঙার নেতৃত্ব দিচ্ছে সেই সরকারের সমর্থক, সেই সরকার যে প্রতীকে জিতে এসে সরকার গঠন করেছে তারই এমএলএ, আর স্লোগান দিচ্ছে বিজেপির নামে। আর একটা সবচেয়ে মারাত্মক কথা শুনুন, ওই এমএলএ ভদ্রলোক যেটা বললেন, দুটো ধর্মের নাম বললেন, এটাই হচ্ছে ন্যারেটিভ, এটাই হচ্ছে ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছে যে মুসলমান তাদেরকে বলছি। আমি মুখোশের আড়ালে নাই, সরাসরি মুখোমুখি কথা বলতে চাইছি। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাছে বেরোনোর কথা ওই ইয়েতে গিয়ে যখন বলেছিল, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ুর কথা, হাতাকুন্তির কথা যখন বলে, কর্মীদেরকে উস্কে দেওয়ার কথা। আমি পরিষ্কার করে বলছি, দিনের পর দিন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা উস্কানোর কথা বলবে, আর তার কর্মী সমর্থকরা, আপনার কি মনে হয় একবার শুধু আমি পরিষ্কার একটা কথা বলি, আমি প্রত্যেকের কাছে যাব, যে সোজা কথা, যে এই যে হিন্দু মুসলমানের কথা যারা বলছেন না, এক্ষেত্রে ওই বিডিও অফিসে যে ইঁটগুলো ভাঙা হচ্ছে, ওই ইঁটে হিন্দুরও করের টাকা আছে, মুসলমানেরও করের টাকা আছে। ওই বিডিওর মাইনে হয় হিন্দুরও টাকায়, করের টাকায়, মুসলমানেরও করের টাকা। আমি বলছি নজরুলদা, তর্কের খাতিরে কল্পনা করুন এই কাজটা সজলদের বা কলতানদের বিরোধী দলের কোনো জনপ্রতিনিধি বা বিরোধী নেতা করতেন কি? পুলিশ তো বাড়ি থেকে তুলে গ্রেফতার করতো, এবং করা উচিত, নিশ্চয়ই করা উচিত। কোথায় এখানে সেই তৎপরতা? আমি শুধু আইনের কথা বলবো। হ্যাঁ, একটা জমায়েত থেকে, বৈশানর বাবু ওটা ভালো করে জানেন, একটা লোক যদি অপরাধ করে তাহলে সেই অপরাধে প্রতিটা লোক দোষী হয়। তো এই যে এখানে এমএলএর নেতৃত্বে যেটা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে, সম্পত্তি নষ্ট ছাড়াও এই যে আক্রমণ, এর জন্য এমএলএ দায়ী হবে। তো এমএলএকে পুলিশ অ্যারেস্ট করছে না কেন? অন্য যে লোকেরা অ্যাসেম্বলিতে উপস্থিত ছিল অ্যারেস্ট করছে না কেন? আর যে পুলিশের লোকের অ্যারেস্ট করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? উল্টে এফআইআর দুটো সামান্য কথা। সেটা প্রথম কথাটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটালে এসআইআরে আসলে যাদের অসুবিধা হচ্ছে ভয়ঙ্কর ভাবে, তাদের জিনিসটা আন্ডারমাইন হয়ে যায়, যে ওই দেখো অসুবিধা হচ্ছে মানে এরা বোধহয় গন্ডগোল করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এমনি হয়রানি হচ্ছিল, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আপনাকে গ্যারান্টি করতে পারি, আপনি তৃণমূলের মুখপাত্র হিসেবে বললেন, নিন্দা করছেন, এই ঘটনায় কারুর শাস্তি হবে না। কারণ যারা শাস্তি দেবেন তারা বিধানসভা ভাঙচুর করেছেন কয়েক বছর আগে, তাদের কোনো শাস্তি হবে না। কেউ শাস্তি দিতে পারবে না। এই ঘটনা ঘটেই তো এসআইআর ব্যাপারটা ডাইলুট হয়ে গেল। মানুষের ভাঙচুর
আমি একটা কথা বলি, আমরা এটা কিন্তু একদম অফিসিয়াল স্টেটমেন্ট করছি যেটা হয়েছে কোথায় সেখানে করছেন? আপনি কে? আপনার চিৎকার করছেন। আপনি তো ছিলেন এই দলে, কেন? আমি আরেকটা কথা বলে দিই, মুশকিলের কথা 87 জন মানুষ কথা চলবে, 87 জন মানুষ মারা গেছে, পোস্টের কথা চলবে। এবার আপনি যাবো আমরা 1 কোটি আমি আসবো। দেখুন, আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। এই যে মানুষের হয়রানির কথা বলছেন না, আমি বলছি যে জন্য এই অন্যায়, এই গুন্ডামিটা হলো, সেটার কিন্তু একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একাধিক উদাহরণ আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতি। আমি বলছি, ভাবুন একজন মানুষ, তার, আমি তো একমাত্র সন্তান, কিন্তু বহু আত্মীয় স্বজন আছে যাদের একাধিক সন্তান, আমাদের প্রজন্মে কম, তার আগের প্রজন্মে আরও বেশি। এবার ধরুন এই এআইয়ের ভয়ঙ্কর আমি দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে, ইউ হ্যাভ বিন লিঙ্কড অ্যাজ সান অর ডটার with someone who has also claimed by 6 others as father, giving suspicion of a likely incorrect match. আমি বলছি, কেন এর জন্য মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় আনা হবে এবং কেন তাকে শুনানিতে ডাকা হবে? অর্থাৎ ভাবুন, একটা পরিবারে 7 জন ভাই বোন হয় না? আমাদের আগের প্রজন্মে তো এ আখছার, মানে এর সঙ্গে ধর্মও মেলাবেন না। বহু বাড়িতে, বহু পরিবারে 7 জন ছেলে মেয়ে হয়, সেখানে যেহেতু কল্পনা করুন যে অন্য 6 জন ভাই বোন আছে এবং বাবা বা মায়ের নাম এক, সেই জন্য তাকে শুনানিতে দাঁড়াতে হবে। আরেকটা উদাহরণ যেটার মধ্যে একেবারে নিখাদ যেটা আছে, সেটা হচ্ছে, যাকে সোজা কথা বলে, মেশিনের ভুল, এআই সফটওয়্যারের ভুল। বিচিত্রভাবে আপনার নামের পাশে, ধরুন এটা আপনার নাম, একেবারে আমি অরিজিনাল দেখাচ্ছি, FLR, অনেকে ভুল করে আরও টেনশনে পাচ্ছেন, ভাবছেন FIR, নামের আগে হঠাৎ FIR কেন হচ্ছে? FIR সজল ঘোষ, এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ফ্লোর, অর্থাৎ এই ফ্লোর শব্দটা, আপনার কোনো দোষ নেই, আপনার ভিডিওরও কোনো দোষ নেই, তিনি আপনার নামই আপলোড করেছেন। মেশিনের ভুলে হাজার হাজার মানুষের নামের আগে FLR যোগ হয়ে গেছে। সেই জন্য হয় তাকে নথি দিয়ে এই অসঙ্গতি ক্লিয়ার করতে হবে, নয়তো তাকে শুনানিতে দেখা হবে। এর দায় কে নেবে? কেন মানুষকে এই হয়রানির শিকার হতে হবে? সংখ্যাটা 1,36,00,000। আপনি ভাবতে পারেন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা, লজিক্যাল এরার যেটা, সেটা সংখ্যাটা মোর দ্যান 1 crore। এবং আপনি বলুন 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। এবার লজিক্যাল এরারের জন্য আবার তাদেরকে হিয়ারিং এবার মানুষকে ডাকে নল ঢুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অক্সিজেন নিয়ে যাওয়া হচ্ছে। এইগুলো যদি ইলেকশন কমিশনের দোষ নয়, তাহলে কোনটা দোষ? সত্যি ইলেকশন কমিশন এটা কি করছে? জীবিত লোককে মৃত বলে দিচ্ছে। আচ্ছা, জীবিত লোককে মৃত বলেছে, হ্যাঁ, আমি জ্যান্ত লোকেরা ল্যাম্পোস্ট হয়ে গেল, জীবিত লোক মৃত। আমি আপনাকে একটা কথা বলি, সুমনদা, এই যে আপনি বললেন যে একটি লোকের 7টি ছেলে মেয়ে, 7 ভাই চম্পা, তো আমরা অনেকদিন আগেই পড়েছি, কিন্তু আপনি যেটা 7 ভাই চম্পা লাইনে দাঁড়ালে জয়ধ্বনি দিত না। আমি একটু বলিনি, আমি বলছি যে এইগুলো আপনি যতটা সরলীকরণ করলেন, আপনাকে একটুখানি বলেন, আপনাকে আরেকটু খতিয়ে দেখার দরকার আছে যে এদের হয়তো দেখা যাবে প্রতি 2 মাস অন্তর একটা করে সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। 15 বছরে বাবা হয়েছে। আমি যেটা দেখিয়েছি, আমি সজল এই জন্য অপোজ করছি, এর সঙ্গে কোনো মানে সজল ইঙ্গিত যে ধর্মের দিকে দিচ্ছে সেই ধর্মের নয়। এ ধরনের হাজার হাজার লাখ লাখ ডেটা দাস, আমি একদম পরিষ্কার নামটা পড়ে দিলাম। হ্যাঁ, তার মানে পুরো নামটা বললাম না, সংগত কারণে। না, দাসও একই জায়গায় রয়ে আছে। তাহলে ওই যে এক্ষুনি যেটা বললো না, মুসলমান হলে করা হচ্ছে, এটা তাহলে মিথ্যে কথা। আমি আপনাকে বলছি, সেটা হলে তো মানে নির্বাচন কমিশন ও সাংবিধানিক সংস্থা যদি ধর্ম দেখে, সেই নির্বাচন কমিশন তুলে দেওয়া উচিত। তুলে দিন, কিন্তু যে বিধায়ক এইভাবে ধর্মে দেখে যে বিধানসভায় শপথ নিয়েছিল, আমি সঙ্গে ওই পাটে একমত। 30 সেকেন্ড একটা এই আপনি যে বিষয়টা তুলে ধরলেন, তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় তুলে ধরছি। সেখানে নির্বাচন কমিশনের দপ্তর কি বলছে দেখুন। যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের থেকে কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্ট যখন তাদের থেকে চাওয়া হচ্ছে, তাদেরকে কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না, এবং বলা হচ্ছে যে রিসিপ্ট কপি দেওয়ার দরকার নেই, আমাদের বিএলও বা যারা নির্বাচনের সঙ্গে যুক্ত এই আরও তারা অ্যাপে আপলোড করছে না। আমি জিজ্ঞেস করলাম, যদি অ্যাপে আপলোড করার সময় ধরুন ভুল হলো,
টেকনিক্যালি ভুল হলো, তাহলে কি করার আছে? বললো না, সেই চান্স আছে, টেকনিক্যালি ভুল হলে তাহলে সেটা বাদ চলে যাবে। আমি শেষ করিনি, বাদ চলে যাবে এবং তারপরে তার তো আর একটা সুযোগ আছে, ফাইনাল লিস্ট বেরোনোর পর আবার অ্যাপিল করার। আমরা ফাইনাল লিস্ট বেরোনোর পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তারপরে সেটা হতে হতে এই নির্বাচনে ভোট দিতে পারবে না। বলে হ্যাঁ, সে সম্ভাবনা থাকে, কম হলেও তাহলে নির্বাচন কমিশন সেটা হচ্ছে যে ইদানিং মানে এমন একটা, দেখুন এখানে ওই ভিভিআইপি কালচারটাকে প্রশ্ন করা উচিত। তার কারণ হচ্ছে যে কেউ একজন নোটিশ পেলো, মাথায় আকাশ ভেঙে পড়লো তা নয়, তারটা যেরকম যন্ত্রণার একই রকম যন্ত্রণার যার কোনো পরিচয় নেই, যিনি জীবনে কোনোদিন কোনো উপন্যাস লেখেননি, গান লেখেননি, কবিতা লেখেননি, অধ্যাপক নন, সেই সাধারণ মানুষ, তার ক্ষেত্রেও একই যন্ত্রণার। সুতরাং হয়রানিটা ভিআইপির হচ্ছে না সাধারণ মানুষের হচ্ছে সেটা প্রশ্ন নয়, হয়রানিটা মানুষের হচ্ছে। এবং হ্যাঁ, বিশিষ্টরা ডাক পেলে হয়তো সংবাদ মাধ্যমে খবর হয়, কিন্তু হয়রানিটা সাধারণ মানুষের এবং একজন বিশিষ্ট সমানভাবে হয়। পাশাপাশি জোর গলায় এই কথাটাও বলতে হবে, এবং যে সাধারণ মানুষরা লাইনে দাঁড়িয়ে ক্লান্ত, অনেক ক্ষেত্রে অযৌক্তিকভাবে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদের শুধু সমবেদনা জানালে হবে না, একেবারে এই প্রশ্ন তুলতে হবে কেন নির্বাচন কমিশন তাদের রিলিফের ব্যবস্থা করছে না। আমি বিশ্বনাথের কাছে আসবো, তার আগে প্রতিবেদন। কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষের দৌড়ে বেরোবে, মানে কিছু না কিছু পেয়েছে কি? এসআইআর এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের ভোগান্তির ছবি। প্রচন্ড কষ্ট, বিরক্ত হচ্ছি, সবচেয়ে বড় কথা। এর থেকে বিরক্ত জীবনে কোনো কিছু তো হয়নি, কিন্তু তবু আসতে হলো, কারণ তারা থ্রেট দিয়ে রেখেছেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এই হয়রানির অভিযোগের মধ্যেই এবার পূর্ব বর্ধমান থেকে মুর্শিদাবাদ ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। শুনানির নোটিশ হাতে বুধবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। বাবার নাম বজলুর রহমান শেখ আর শেখ বজলুর রহমান, এর জন্য আমাদেরকে ডেকেছিল। আমরা আর হিয়ারিং এ যেতে চাই না, আমরা হয়রান হতে চাই না। লজিক্যাল হিয়ারিংয়ের সম্পর্কে সাধারণ মানুষের কিছু ক্ষোভের সৃষ্টি হয়েছে, তো তারা তাদের গ্রিভেন্স জন্য এইখানটা অবরোধ করেছেন, তো সেই জন্য আমি এখানে এসেছি। ঘটনাস্থলে আসেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনবাজ। ভোটার তার অর্ধেক লোককে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, সামান্য কারণে যে সমস্ত ছোটোখাটো ভুল, সেই ভুলের কারণেও মানুষগুলোকে দূর দূরান্তে 25-30 কিলোমিটার দূর থেকে সেই লোকগুলো আসছে। সাধারণ মানুষ ওখানে কেউ নেই, এটা তৃণমূলের মদতেই হচ্ছে, গঙ্গাটিকুড়িতেও হয়েছিল। আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে না। আজকে আমাকে হিয়ারিং এ ডাকলে আমাকেও যেতে হবে। পথ অবরোধ করে শাসক দলের মদতে যে পথ অবরোধ, ওগুলো চলবেই, চলতে থাকবেই, ওগুলো তো কোনো কিছু করার নেই। আর কড়া বার্তা, সবাইকে হিয়ারিং এ যেতেই হবে, পথ অবরোধ করে কিচ্ছু হবে না। কার্যত একই ছবি দেখা যায় পূর্ব বর্ধমানে কাটোয়াতেও। বিক্ষোভকারীদের দাবি, কাটোয়া শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের 11টি বুথের প্রায় 4000 ভোটারের নামে শুনানির নোটিশ এসেছে। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন তারা। আমাদেরকে এসআইআর নামে যে অন্ধকারে রেখে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। প্রথমে নির্বাচন কমিশন আমাদেরকে বলেছিল যে যাদের বাবা মায়ের 2002 সালে লিঙ্কেজ আছে তাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে না। তারপরে এখন আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে সেই মাটা আমার নাকি। কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। অন্যদিকে এসআইআর এর প্রতিবাদে মুর্শিদাবাদের নওদা থানার ত্রিমোহিনী বাজারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। প্রশাসনিক আশ্বাসে প্রায় 3 ঘন্টা পর ওঠে অবরোধ। রানা দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা দেখুন, এই একই সাথে কিন্তু হয়রানি যেমন আমরা প্রতিনিয়ত বলছি, একই সাথে আপনি দেখুন অন্য 11টা রাজ্যে এই ধরনের হচ্ছে, এসআইআর হচ্ছে। আমি আজকে বিভিন্ন রাজ্যের আমার পরিচিত যাদের তাদের সাথে কথা বলছিলাম, পশ্চিমবাংলায় প্রতিনিয়ত রাজনৈতিক ন্যারেটিভও আছে। মানে আমি বলছি আমাদের রাজ্যে ফর্ম 7 নিয়ে যেটা এক্স্যাক্ট তাই, ফর্ম 7-এ মানে মৃতদের নাম দিতে যাচ্ছে, আরো বলছে আমি নেব না, এবং তৃণমূল কংগ্রেস আবার তাদেরকে আটকে রেখে পুলিশকে হ্যান্ড ওভার করছে। মানে আমার প্রশ্ন হচ্ছে পাশাপাশি 4000 ফর্ম, সেটাও তো আইনসম্মত নয়। আমি বলছি যে সুমনদা, এখানে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিশ্চয়ই প্রচুর মানুষের হয়রানি হচ্ছে, এ নিয়ে আমার কোনো নেই,
কিন্তু এখানে প্রচুর ঘটনাও আছে যেগুলো পলিটিক্যাল ন্যারেটিভের মধ্য দিয়ে উঠে আসছে। অর্থাৎ আমার রাজনীতিতে যেটা মানে সুবিধা আছে সেই রকম ঘটনাগুলোকে আমি সামনে আনছি, আর আমার রাজনীতির যেগুলো অসুবিধা জায়গা সেগুলোকে আমি লুকিয়ে রাখছি। ফলে এসআইআর প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আপনাকে বলেছি এটা পলিটিক্যাল ন্যারেটিভ বা এবং একটা রাজনৈতিক লড়াই, নির্বাচনী লড়াইয়ের একটা পার্ট, যেখানে তৃণমূল এবং বিজেপি কার্যত বলা যায় যুদ্ধক্ষেত্রে নেমেছে। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন প্রতিনিয়ত এসআইআরকে সামনে রেখে ন্যারেটিভ তৈরি করছে, বিজেপি তার মতন করে আরেকটা ন্যারেটিভ করছে। সাধারণভাবে যদি আপনি আমায় বলুন, আমাদের তো প্রত্যেকটা রাজনৈতিক দল বিএলএ দিয়েছিল, তাহলে বিএলএরা যখন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রশ্নগুলো আসছে, বিএলএদের রোলটা কোথায় ছিল? একাধিক বিএলএর যে ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, যে বিএলএরা যদি সত্যি গ্রাউন্ড লেভেলে ঠিক মতন কাজ করতো, সে তৃণমূলের হোক বিজেপির হোক, তাহলে কিন্তু মানুষের এতটা হয়রানি হতো না। কাজের কথা বলছেন, ছিল না, মানে তৃণমূলের ছিল, অন্য বিরোধী দলের ছিল কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর নির্ভর করে এই এক্সারসাইজটা হচ্ছে। অর্থাৎ ভোটার তালিকা সংশোধনটা পুরোপুরি রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনকে বলেছি যে এই যে আপনারা তথ্য যাচাইয়ের যে প্রসেসটা করছেন, তাতে যে 1,36,00,000 লোককে আবার হিয়ারিং এ অ্যাপিয়ার হতে হবে, এবং এটা বারবার বলা হচ্ছে যে এটা করতে গিয়ে 87 জন লোক মারা গেছে, অসুস্থ লোক আপনারা প্রতিদিন আমাদের ছবি বেরোচ্ছে, হাতে করে তাদের দিয়ে যাচ্ছে অসুস্থ লোক। এটা আপনারা যদি মানবিক দিকটা না দেখেন, মানবিক দিকটা দেখবেন না। প্রশ্নটা বৈষ্ণবদা এবং তন্ময়দার জন্য। আজকের দিনে এটা তো সবাই আমরা অ্যাকসেপ্ট করব যে যারা ভারতীয় নাগরিক নয় তাদের ভোটার তালিকায় নাম থাকা উচিত নয়, আর এটাও আমরা এটাও বলতে হবে যে ভারতীয় নাগরিকদের বাড়তি হেনস্থাও যেন না হয়। অফকোর্স হবে। আজকে আমার যদি শরীরে আমি প্রবলেম হয়, আমার সূর্যনীলের যুক্তি মানতে কোনো অসুবিধা ছিল না যদি বিহার বা পশ্চিমবঙ্গে এই আশ্বাস আমরা পেতাম। বিহারে পাইনি, আশ্বাস বাদ দিন, আলটিমেটলি কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারীকে ছাঁটা গেল, এই সংখ্যাটা সামনে আসা শুধুমাত্র বিরোধী রাজনীতি শাসকের জন্য নয়, মানুষের জন্যও তো দরকার, প্রয়োজন হয়েছিল এই তথ্য একেবারে স্বচ্ছতার সঙ্গে সামনে নিয়ে আসা। কিন্তু যাই হোক, আমি ইদানিংকালে আরেকটা বিতর্ক যেটা গত 24 ঘন্টায় রাজ্য রাজনীতি কাঁপাচ্ছে, আবার সেই ফর্ম 7, এই 7 নম্বর ফর্ম নিয়ে ঠিক কী চলছে দেখাবো। রাজ্য রাজনীতিতে এবার 7 সংঘাত। এসআইআর আবহে ফর্ম 7 নিয়ে সুর সপ্তমে। খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ আবেদন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত। তার আগে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে প্রায় 4000 ফর্ম 7 উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। গাড়ির ছবি দেখিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। এই আবহে এবার কল্যাণী থেকে বনগাঁ, আলিপুর থেকে চুঁচুড়া, দিকে দিকে ফর্ম 7 জমা ঘিরে অসন্তোষ ছড়ালো, উত্তেজনা। বিজেপির অভিযোগ, ড্রাফট তালিকায় বহু মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটার রয়ে গেছে। তাদের নাম বাদ দিতে ফর্ম 7 ফিল আপ করে আবেদন জানাতে হবে। নিয়ম অনুযায়ী যে কোনো ভোটার বা তার পরিবারের সদস্য, বিএলও কিংবা ইআরওর কাছে অথবা অনলাইনে এনভিএসপি পোর্টালে আবেদন জানাতে পারেন। বিএলএরাও ফর্ম 7 জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম জমা দিতে পারেন কোনো বিএলএ। বুধবার প্রায় 300 ফর্ম 7 নিয়ে মহকুমা শাসকের দপ্তরে যান নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তার গাড়ি মহকুমা শাসকের দপ্তরে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জায়গায় তাকিয়ে দিচ্ছি এদেরকে এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয়, ডিস্টার্ব হয়, সেটা ডিস্টার্ব করার জন্যই করছে। আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম 7 আমরা দাখিল করব। কতজন অবজেকশন দিচ্ছে? এখানে আছে 200-300 আছে অলরেডি। এখানকার বিধায়ক অম্বিকা রায়, কল্যাণী বিধানসভার, যিনি এই 5 বছরে কোনোদিনও দেখা দেননি। আপনারা দেখবেন 2-3 দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন,
আজকে তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। ওনাদের প্ল্যান আছে 8,000 পর্যন্ত 8,000-এর ভোটারের নাম কাটার। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় আবার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি সই করে ফর্ম 7 জমা নেওয়ার পরও তা বাতিল করা হয়েছে। এই দেখুন 14 তারিখ আজকে জমা নিয়েছিল, কোন একটা অদৃশ্য ফোন আসলো, ভূতের ফোন এসেছে। ভূতের ফোন আসার পরে পুনরায় আবার সেই সিগনেচার করে আবার কেটে দিয়েছে। স্ট্যাম্পার আছে দেখুন আপনারা। আমরা কোন রাজ্যে বাস করছি? এই রাজ্যটা বিজেপির পার্টি অফিস নয় যে নিজেদের মতন সব কিছু ঠিক করে নেবে। এরা যদি এখন এসডিও অফিসে এসে পাজা করে লরি করে নিয়ে এসে 7 নম্বর ফর্ম জমা দেয়, বিজেপির পার্টি অফিস থেকে যা শিখিয়ে দিয়েছে, বিজেপি রাজ্য নেতৃত্ব যা শিখিয়ে দিয়েছে, এইভাবে লাখ লাখ ভোট তোমরা কাটিয়ে দাও। কলকাতায় আলিপুরেও ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে বাঁকুড়ার খাতড়ায় গাড়ি থেকে ফর্ম 7 উদ্ধার হওয়ার ঘটনায় ধৃত 3 বিজেপি কর্মীরই জামিন মঞ্জুর করেছে খাতড়া মহকুমা আদালত। সুজিত মণ্ডল, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এতক্ষণ আপনাদের হয়রানির ছবি দেখাচ্ছিলাম, এবার দেখাবো উদ্বেগের ছবি। তার কারণ নিপা ভাইরাস। আপনারা জানেন 2 জন নার্স আক্রান্ত, একজন কোমায় আর একজন সেমি কোমায়। আবার বলছি, উদ্বেগের। নজর আছে আমাদের। 2007-এর পর 2026, 19 বছর পর ফের পশ্চিমবঙ্গে সংক্রমণ ছড়ালো নিপা ভাইরাস। নমুনা পরীক্ষায় পজিটিভ 2 জন। নতুন বছরের শুরুতেই ভয় ধরাচ্ছে মারণ ভাইরাস। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আক্রান্ত হয়েছেন এক মহিলা এবং এক পুরুষ নার্স। দুজনেই আচ্ছন্ন আছেন কোমায়, রাখা হয়েছে ভেন্টিলেশনে। বারাসাত নারায়ণা হাসপাতাল সূত্রে দাবি, তরুণী নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার কোনো স্নায়বিক প্রতিক্রিয়া নেই, তবে পুরুষ নার্সের শারীরিক মাপকাঠির কিছুটা উন্নতি হয়েছে। মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়, পুরুষ নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নায়। বছর 25-এর 2 নার্স কাজ করেন বারাসাতের নারায়ণা হাসপাতালে। কিন্তু কিভাবে আক্রান্ত হলেন তারা? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 15 থেকে 17 ডিসেম্বর পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তরুণী। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার ঘুঘরাগাছি গ্রামের অনুষ্ঠানে যান। অনুমান, ওই এলাকাতেই সংক্রমিত হন তিনি। ওই এলাকায় খেজুরের রস ও খেজুরের গুড় তৈরি হয়। তরুণী কাঁচা খেজুরের রস খেয়েছিলেন কিনা নিশ্চিত নয়। খোঁজ খবর করতে গ্রামে যেতে পারে স্বাস্থ্য দপ্তরের টিম। নদিয়া থেকে ফিরে আসার পর 18 তারিখ সর্দি কাশি শুরু হয় তরুণীর। কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করান, পরে ভর্তি হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে আনা হয় বারাসাতে। স্বাস্থ্য দপ্তরের অনুমান, আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়া নার্সের কাছ থেকে। 20 ও 21শে ডিসেম্বর দুজনে একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন হাসপাতালে। বেশিরভাগ ক্ষেত্রে অসুখটা ছড়ায় কিন্তু আমার ড্রপলেট ইনফেকশন। এছাড়াও এই ক্ষেত্রে নিপা ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে ফল মানে হচ্ছে যে ধরুন যেই ফলটা আধ খাওয়া অবস্থায় কোনো প্রাণী খেয়ে রেখেছে, কোনো জন্তু খেয়ে রেখেছে, সে হয়তো নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত। খেজুর রসে যেই পরিমাণে রিস্ক রয়েছে, গুড়ে কিন্তু অতখানি রিস্ক নেই। তবুও সতর্কতা আমাদের জারি রাখতে হবে। অযথা আমরা যেন প্যানিক না করি, যে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমাদের করতে হবে। নিপা আক্রান্ত 2 নার্সের জন্য দাদরা ও নগর হাভেলি থেকে আনানো হয়েছে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ইনজেকশন। বুধবার সকালে সেগুলি প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখন থেকে সব নমুনা পরীক্ষা হবে কল্যাণী এইমসে। একজনই সংগ্রহ করা হবে 4 রকম নমুনা। পাশাপাশি ভ্রাম্যমাণ পরীক্ষার জন্য বিশেষ ভ্যান চালু করেছে আইসিএমআর। বেলেঘাটা আইডি হাসপাতালের মধ্যেই রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিওলজি অ্যান্ড ভাইরোলজি, তাদের যে কেন্দ্র নির্বি, সেই নির্বির সামনে আমরা দেখতে পাচ্ছি আইসিএমআর এর একটি মোবাইল টেস্টিং ভ্যান। এই মোবাইল টেস্টিং ভ্যান সেটা কি করবে, যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে এই ভ্যান বিভিন্ন প্রান্তে যেখানে সংক্রামিত ব্যক্তিরা চিহ্নিত হয়েছে বা যেখানে সন্দেহভাজন রয়েছে সেখানে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা এই যে নমুনা সেগুলো সংগ্রহ করবে। এদিকে নিপা ভাইরাস সংক্রমিত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে আরও এক চিকিৎসক ও নার্সকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, কাটোয়ার আক্রান্ত নার্সের কন্ট্যাক্ট ট্রেসিং এ খোঁজ মিলেছে তাদের। বেলেঘাটা আইডি সূত্রে খবর, দুজনে বর্ধমান হাসপাতালে কর্মরত ছিলেন। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নজরে রাখতে হবে, যখন এখন এই শীতকালে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বাচ্চাদের কমন, একটা কনভালশন শুরু হলো বা অল্টার সেন্সোরিয়া মানে ঝিমিয়ে পড়ছে, বাচ্চাদের যদি এই সময়তে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা সিভিয়ার আকার ধারণ করে, এবং সেক্ষেত্রে আমাদের অথরিটির সঙ্গে কন্ট্যাক্ট করা এবং টেস্টিংয়ের ব্যবস্থা যে গভর্নমেন্ট সিস্টেমে হচ্ছে সেখানটাতে টেস্টিংয়ের ব্যবস্থা করা, এটাই মাথায় রাখতে হবে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 2 আক্রান্ত নার্সের সংস্পর্শে এসেছিলেন যারা, তাদের খোঁজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত এরকম 5 জন স্বাস্থ্যকর্মীর খোঁজ পাওয়া গিয়েছে, তবে তাদের প্রত্যেকেরই নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 45 জনের নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এমসে পাঠিয়েছিলেন নদিয়ার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক। তাদের মধ্যে 22 জনের রেজাল্ট নেগেটিভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিপা ভাইরাসে মৃত্যুহার 45 থেকে 75% মধ্যে। এই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা কার্যকর টিকা নেই, যার ফলে এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক জুনোটিক ভাইরাস হিসেবে ধরা হয়। সন্দীপ সরকার ও ঝিরাম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, এমন দিনেই শুধু বলা যায় তোমাকে আমার বড় প্রয়োজন ছিল। এখন রাজনীতিতে কখন কাকে কিভাবে প্রয়োজন হয় সেই হিসেব খুব জটিল। এই যেমন ধরুন দিলীপ ঘোষ, দীর্ঘদিন তাকে আগের মতো ফ্রন্ট ফুটে খেলতে দেখা যায়নি। বিজেপির বহু অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। তারপর অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকের পরেই ফের স্বমহিমায় দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। এখন পর্দার পেছনে আর সামনে রাজনীতিতে নানা হিসেব চলে। আমরা শুধু দর্শকের চেয়ারে বসে ওই হিসেবপত্র দেখি বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।